আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নিখোঁজ যুবকের সন্ধানে উত্তর বাঁশবেড়িয়া মহাকালীতলা এলাকার ঝুলুনিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা। শীঘ্রই সন্ধান না মিলে বৃহত্তর আন্দোলনের হুমকি। প্রকাশ্যে মদ্যপান করার প্রতিবাদ করায় বেলঘড়িয়ায় এক মাস্টার মশাইকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হলো এক মহিলা সহ 4 জনকে। ধৃতদের আদালতে তোলা হয়। জেলে যখন যেতে হবে তোকে মেরেই জেলে যাব, রীতিমতো এরকম হুমকি দিয়ে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। হুগলির দাঁতপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে স্টুডেন্টস হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। মগরায় যুবক নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের। ঘটনায় গ্রেফতার এক যুবক। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি। স্থানীয়দের পথ অবরোধ। নিখোঁজ যুবকের সন্ধানে উত্তাল হয়ে উঠল বাঁশবেড়িয়ার মহাকালীতলা এলাকা। রবিবার বেলার দিকে ঝুলুনিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ও নিখোঁজ যুবকের পরিবার। দীর্ঘক্ষণ অবরোধে এলাকায় যান চলাচলের বিঘ্ন ঘটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় মগরা থানার পুলিশকে। নিখোঁজ যুবকের নাম লক্ষণ চৌধুরী। পরিবারের অভিযোগ, গত 18ই আগস্ট রাতে শিবনাথ সাউ ওরফে শিবু নামে এক স্থানীয় ব্যক্তি লক্ষণকে একটি ক্লাবে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই লক্ষণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনেরও সুইচ অফ। পরিবারের পক্ষ থেকে মগরা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত শিবুকে গ্রেফতার করে। শুক্রবার চুচুড়া আদালতে শিবুকে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শিবুর সঙ্গে ওই রাতে স্থানীয় একটি ক্লাবে আর কে কে ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। অন্যদিকে এখনো ছেলের খোঁজ না মেলায় ভেঙে পড়েছেন লক্ষণের পরিবারের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে ছেলের সন্ধান দিতে হবে প্রশাসনকে, না হলে আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারিও দেন স্থানীয়রা। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে লক্ষণের পরিবারের পক্ষ থেকে শুনুন। 17 তারিখে দাদাকে দীঘা বেরোতে গেছি। দীঘা থেকে যখন আমরা আসছিলাম বাদেশ্বরে আমরা নেমেছি চা খেতে জন্য। শিবু ফোন করলো আমার দাদাকে, কমসে কম 20-30 বার আমার দাদাকে ফোন করলো কি তোকে আসতে হবে, যত রাত্রিবেলা হবে তোকে দেখা করে যেতে হবে, বদর একটা অফিসের মিটিং আছে। তো আমরা এখানে পঞ্চমতলা আসলাম, রানীকোটে যে জুনিয়র ক্লাবটা আছে ওইখানে আমার গাড়ির মধ্যে সবাই বসেছিলাম। ওইখানে আমার দাদাকে না বলো, বলছে তুই চল, ক্লাবের একটা মিটিং আছে। তো আমার দাদা সঞ্জয় বলে একটা ছেলে ছিল এখানে কলবেড়ে থাকে, আমার দাদা সঞ্জয়কে নিয়ে গেল নিজের সাথে। তারপরে কি করলো, সঞ্জয়কে শিবু ক্লাবের বাইরে বসিয়ে দিয়েছিল। বসিয়ে আমার দাদার সাথে 1 ঘন্টার মতন কি মিটিং করলো। করার পরে সঞ্জয় দেখেছে, বলছে একটা পালসার একটা বুলেট ডেকেছিল। ডেকে আমার দাদাকে বলছে তুই বস, যায়ের মধ্যে তুই 1 ঘন্টার মধ্যে চলে আসবি। আমার দাদাকে পাঠিয়ে দিল। তারপরে আমার দাদা, আমরা ফোন করছি দাদাকে, 1টা বেজে গেছিলো খাওয়ার জন্য। সেদিনকে আমার দাদা কিচ্ছু খেয়েছিল না। শিবুকে ফোন করেছে, শিবু বলছে কি না আমি জানি না, তোর দাদা চলে গেছে। এবার আমরা সঞ্জয়কে ফোন করলাম, যে ছেলেটা ছিল আমার দাদা নিয়ে গেছিল ওকে নিজের সঙ্গে। সঞ্জয় বলছে তোর তো ভাই বাইকে বসে গেল, শিবু ওকে পাঠালো, আমাকে পঞ্চমতলা লক্ষ্মণ নামিয়ে দিল, নামিয়ে চলে গেল। তারপরে আমরা শিবুর বাড়িতে গেছি 3টে নাগাদ ভোরবেলা। আমি আমার মা গেছি, শিবু বাড়িতে ছিল না। আমার মা বলছে শিবু বাড়িতে নেই। আমরা সেদিনকে সঙ্গে সঙ্গে আবার 4টে নাগাদ বদ্ধর অফিসে গেছি। তো এখানকার ছেলেরা বলছে কি না বদ্ধ নেই, বর্ধমানে গেছে। সেদিনকে না শিবু ছিল না বদ্ধ ছিল। এরা সবাই মানে গেম করে আমার দাদা হতে পারবে কিছু মেরে ফেলে দিয়েছে, নাহলে কিডন্যাপ করে কোথাও রেখেছে। কবে থেকে নিখোঁজ দাদা তোমার? দাদা আমার রাত্রিবেলা ওই 18 তারিখে 11:30 আমরা দীঘা থেকে আসলাম। ওই 18 তারিখে থেকে আমার দাদার ফোন বন্ধ। রাজেশ দেবনাথ, বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ।
সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুটি পিলারের উপর স্টিলের বিম বসানোর কাজ চলছে, যার জন্য রবিবার সকাল থেকেই বন্ধ কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল। বন্ধ কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল চলছে। এলিভেটেড করিডোর তৈরির কাজ। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুটি পিলারের উপর স্টিলের বিম বসানোর কাজ হচ্ছে, যার জন্যই রবিবার বন্ধ যান চলাচল। দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। দামোদর নদের চরে নিখোঁজ থাকা গৃহবধূ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূর দেহ রবিবার দামোদর নদীর চরে পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদের মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে, রানীগঞ্জের চাপই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা 32 বছর বয়সী সুস্মিতা মালাকার গাড়ি চালক মান্তু মালাকারের স্ত্রী। এদিন সকাল থেকে সে নিখোঁজ রয়েছে বলেই জানান দিয়ে রানীগঞ্জ থানায় নিমচা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। এরপরই বেশ কয়েকজন বাসিন্দা দামোদর নদের দিকে যাওয়ার সময় ওই মহিলার দেহটি দেখতে পায়। এ বিষয়ে পুলিশ প্রশাসন জানার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় লক্ষ্য করে। এলাকাটি যেহেতু বাঁকুড়া জেলার শালতোরা থানার মধ্যে রয়েছে, সে কারণে সেই দেহ উদ্ধারের জন্য শালতোরা থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হলো, কিবা রয়েছে ওই মহিলার মৃত্যুর পেছনে, সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর কিনারা করার জন্য জোর তৎপর হয়েছে পুলিশ। আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের তিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায়, ডেড বডি। এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি, সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্তু মালাকার। এটা যেহেতু বাঁকুড়া নদীটা বাঁকুড়া আন্ডারে বাঁকুড়া থেকে শালতোরা থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতদন্ত হবে। এখন কি হয়েছে বোঝা যাচ্ছে না, রহস্য, এবং সেটা ময়নাতদন্ত করার পরে জানা যাবে, পুলিশ যেটা রিপোর্ট দেবে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, NMCL নিউজ। মাস্টারকে মারধরের অভিযোগে বেলঘড়িয়া থানার পুলিশের হাতে গ্রেফতার 4। ধৃত মহিলার দাবি তার ছবি তুলেছিল নিরুপম পাল, সেই কারণেই মারধর বলে অভিযোগ। বেলঘড়িয়ায় মাস্টারকে মারধরের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। মন্দিরা মুখার্জি, পলাশ দাস, এদিন তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। বাকি 2 জন 18 বছরের কম হওয়ায় জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। মন্দিরা মুখার্জির দাবি তার ছবি তুলছিল নিরুপম পাল, সেই কারণেই তাকে মারধর করা হয়েছে। মেরেছিলে কেন? হ্যাঁ, কেউ সাজিয়ে দিয়েছে না এই কথা? মদনের বেলঘরিয়া, মদনে বেলঘরিয়াতে মদ খাওয়া নিয়ে প্রতিবাদ করলে তো মার খেতেই হবে। মদনকে যদি আপনি প্রতিবাদ করেন যে মদন তুমি তোলা তুলছো কেন, মদন তুমি মদ খাচ্ছ কেন, মদন তুমি মদ খেয়ে ফেসবুকে লাইভ করছো কেন, মার তো আপনাকে খেতে হবে। মাস্টার বিধায়ক ও বিধায়কের যোগ্য আছে। মদন মিত্র একটা মাতাল লোক, রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, তোলাবাজি করে, কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি করে। আজকে গুন্ডাদের, মস্তানদের, যারা মদ মাতাল আছে তাদের সাহস কত বেড়ে গেছে। কিছু মাস্টার মশাকে মারছে কেন? মাস্টার মশা বলছে তুমি রাস্তায় মদ খাচ্ছ কেন, এখানে এখানে মহিলারা থাকে, এখানে ফ্যামিলি লোকেরা থাকে, তার জন্য তাকে মার খেতে হচ্ছে।
আরে মোবাইল ভাঙাটা কোন বড় অপরাধ আছে যে মানুষের মাথা ভেঙে দিচ্ছে, আপনি মোবাইল নিয়ে পড়ে আছেন? শাসক দল কেন ব্যবস্থা নিচ্ছে না? শাসক দল কি ব্যবস্থা নেবে? শাসক দলের হাতে কিছু আছে? শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য এইসব কাজ করে, গুন্ডাদেরকে, মস্তানদেরকে, পুলিশদেরকে ছেড়ে দিয়েছে। আমি তো এটাও শুনলাম যে পুলিশ একটা মাস্টারমশাই কমপ্লেন নিচ্ছিল না, উল্টে ওই মেয়েটা না কোন একটা মেয়ে মদ খেয়ে মারছিল মাস্টারমশাইকে, সেই বলেছে নাকি আমাকে কটূক্তি করেছে। আরে তুমি মদ খাচ্ছ, তোমার কটূক্তি করার কি? প্রকাশ্যে যদি ভিডিও না থাকতো তাহলে অনেক রকম অনেক গল্প করতে পারতো, কিন্তু যেভাবে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে সেভাবে তো আর কিছু বলার নেই না। এখানে পুলিশ প্রশাসন ফেলিওর আছে। কামারহাটিতে বেলঘরিয়া থানা ফেলিওর আছে কি না আছে? রোডের উপরে গুলি চলছে, ওখানে প্রত্যেক সময় গুলি চলে, আর মদন মদ খেয়ে রাত্রিবেলা বলে আমি এবার ছাড়বো না, আমি এবার বুঝে নেব। রোজ গুলি চলছে, রোজ ও বুঝে নিচ্ছে। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসি নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসি নিউজে। জেলে যখন যেতে হবে তোকে মেরেই জেলে যাব, রীতিমতো এরকম হুমকি দিয়ে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। হুগলির দাঁতপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে স্টুডেন্টস হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। সাঁতরাগাছি স্টেশনের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে যাত্রী ভাড়া নিয়ে এক বাইক ও টোটো চালকের হাতাহাতি। যাত্রী ভাড়া নিয়ে হাতাহাতি সাঁতরাগাছিতে, টোটো চালক ও এক বাইক চালকের মধ্যে হাতাহাতি। ঘটনাটি ঘটে সাঁতরাগাছি স্টেশনের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে রবিবার। এলিভেটেড করিডোরের কাজের জন্য বন্ধ কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন থেকে নেমে গাড়ি পেতে সমস্যা হয় যাত্রীদের। এরই মধ্যে যাত্রী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই চালকদের হাতাহাতি শুরু হয়ে যায়। অন্য চালকরা গিয়ে ঝামেলা থামায়। বাইক চালকের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাকে মারধর করে এক টোটো চালক। তিনি জগাছা থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই দাউদ বিরিয়ানির কাছটা, হোটেলটার কাছে দাঁড়িয়ে আছি। দাঁড়াতে ওইখানে আমি একটা প্যাসেঞ্জারের সাথে কথা বলছিলাম, একটা লোকের সাথে। তো উনি বলে শিয়ালদা যাবে। আমি এমনি দাঁড়িয়ে, উনি তখন টোটোওয়ালারা বলছে যে আমাদেরও তো ভাই পেট আছে। আমি তখন চুপ করে চলে আসছিলাম।
কথাটা শুনে। মাঝখানে একটা টোটোওয়ালা কিছু উঠে এসে কথা বলতে হলে ফট করে গায়ে হাত চালিয়েছে, গলা টিপে ধরেছিল, এরম মেরে হাল কি করেছে দেখুন। যাত্রী আমি কথা বলছিলাম তো ওরা এসে মাঝখানে, আমাদেরও পেট আছে ভাই সরে যা, আমি চুপ করে চলে আসছিলাম, মাঝখানে একটা টোটোওয়ালা কথা বলতে বলতে ফট করে গায়ে হাত চালিয়েছে, বাইরের টোটোওয়ালা ওরা যাবে। এবার আপনারা বলুন টোটোওয়ালা কি কোনোদিন শিয়ালদা যেতে পারে? সাঁতরাগাছি থেকে শিয়ালদা কেউ যেতে পারে টোটোওয়ালা? তো ওই প্যাসেঞ্জার আমাদের যে আমি শিয়ালদা যাবো, ওরা আমাকে বললো কি টোটোওয়ালা যে আমাদেরও তো পেট আছে। আমি যখন পেট আছে আমি চুপ করে চলে আসছিলাম, মাঝখানে একটা টোটোওয়ালা কথা বলতে বলতে আমাকে গালাগালি দিল, গালাগালি দিয়ে কথা বলতে, আমি গালাগালি দিচ্ছিস কেন বলতে, আমি গালাগালিটা একটা কল বললাম কথা বলতে আমার গায়ে হাত চালিয়ে দিছে। আমার মুখের কি করেছে দেখুন, গলাটা পুরো চেপে ধরেছে। আমার দাদা যদি ওই সময় না আসতো আমাকে পুরো মেরেই দিত। আমি থানায় যাচ্ছি, থানায় জানিয়েছে, থানা ডাকলো আমাকে, থানার পুলিশরা প্রশাসন পাঠিয়েছে, আমি যাচ্ছি। মানে মূলত কারণ যেটা আছে মানে যাত্রীদের সাথে কথা বলা, আমি যাত্রীদের কথা বলেছি বলে প্যাসেঞ্জারের সাথে কথা বলেছি বলে যাত্রীর সাথে, ওই জন্য রাগ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া ঘোষালপাড়া করুণাময়ী আশ্রমে কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেবী শীতলা ও কালীর আরাধনা হয়ে গেল। বিভিন্ন জেলা থেকে আসা বহু পুণ্যার্থীর সমাগম হয় এদিন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে এদিন হাওড়া পাঁচলা ধামসা ঘোষালপাড়া করুণাময়ী আশ্রমে প্রতি বছরের মতো এবছরও দেবী শীতলা ও কালীর আরাধনা করা হয়। এই পুজো দেখতে বা মানুষের সমস্যার কথা জানাতে এই আশ্রমে বহু জেলা থেকে আসা বহু পুণ্যার্থী সমাগম হয়। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ভবদিয়া রানু ঘোষাল 1424 সালে এই মন্দির প্রতিষ্ঠা করে। বিশিষ্ট জ্যোতিষী অভিজিৎ ঘোষালকে 2025 সালের 15ই আগস্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। বর্তমানে এই আশ্রমের দায়িত্বে অভিজিৎ ঘোষাল। দীর্ঘদিন ধরে তিনি এই আশ্রমের দায়িত্ব নিয়ে কাজ করে আসছেন। প্রথমেই বললাম যে পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, ঘড়ি ডিটারজেন্টের অ্যাডভার্টাইজ, কিন্তু এটাকে আমি মনে মনে মানি যে পহলে দর্শন ফির গুণ। তো আপনারা আসুন, দেখুন, যদি মনে হয় যে দাদা গুণী তাহলে আসবেন, নাহলে আসবেন না। আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষাল। আমি অন্তর্দেশীয় ডক্টরেট রাজস্থান থেকে কমপ্লিট করেছি এবং দেশের বাইরে ফ্লোরিডা, মিয়ামি, আমেরিকা থেকে থিওলজির ওপর ডক্টরেট কমপ্লিট করেছি, পরাতত্ত্বের ওপর ডক্টরেট কমপ্লিট করেছি। আমি বারবার বলি, মানে ডক্টরেট কমপ্লিট করেছি মানে এই নয় যে আমি বিদ্বান। আমি বারবার বলি যে শিক্ষার কোনো শেষ নেই। আমি প্রতি মুহূর্তে শিখে চলেছি, নিজেকে আপডেট করার চেষ্টা করছি। আর সৎভাবে যারা আমার এই মায়ের মন্দিরে আসবে, সৎভাবে, সৎ মনে, সৎ কর্মে, সৎ ধর্মে তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। স্ত্রীকে খুন করে পলাতক স্বামী, ঘটনায় দাঁতপুর থানার বিলাতপুরের চাঞ্চল্য। দাঁতপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জেলে যখন যেতেই হবে তোকে মেরেই যাব ফোন করে বলেছিল স্বামী। ভয় পেয়ে আত্মীয়ের বাড়ি চলে যাচ্ছিলেন গৃহবধূ। রাস্তাতে তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, আর তারপর থেকে স্বামী পলাতক। হুগলির দাঁতপুর থানার বিলাতপুর এলাকায় এই ঘটনায় মৃত 28 বছর বয়সী মঞ্জুরা খাতুন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সিঙ্গুরের পায়রাউড়া গ্রামে বাড়ি রজব আলীর। তার স্ত্রী মঞ্জুরা খাতুনের সঙ্গে দাম্পত্য অশান্তি চলছিল। মঞ্জুরার দাদা শেখ রফিকের অভিযোগ, একবার কয়েকজন বন্ধুকে নিয়ে বোনকে মারধর করে রজব। দিন 15 আগে মঞ্জুরা তার বাপের বাড়ি ভদ্রেশ্বরের নপাড়া এলাকায় চলে যায়। তারপর ভদ্রেশ্বর থানায় বধূ নির্যাতনের একটি মামলাও দায়ের করে সে। এরপরই রজব আলীর স্ত্রীকে ফোন করে জানায় ঝামেলা মিটিয়ে নিয়ে আবার তারা সংসার করবে। সেই মতো মঞ্জুরা আবার শ্বশুর বাড়িতে চলে যায়। দিন 2 আগে ভদ্রেশ্বর থানার অন্তর্গত শেখপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে রজবকে দেখা করতে বলে পুলিশ। এরপর রাত 11টা নাগাদ রজব তার স্ত্রীকে ফোন করে জানায়, জেলে যখন যেতেই হবে তোকে মেরে তবেই যাব। ভয় পেয়ে গিয়ে মঞ্জুরা তার 2 সন্তান প্রতিবেশী মহিলাকে নিয়ে হারিট গ্রাম পঞ্চায়েতের জেটে গ্রামে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বিলাতপুরের কাছে তাকে ধরে ফেলে রজব। 2 সন্তান ও মহিলাকে তার এক বন্ধুকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মঞ্জুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া করে ধরে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। মঞ্জুরার সঙ্গে থাকা 2 মহিলা ফোন করে বাপের বাড়ির লোকজনদের খবর দেয়। রাতে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দাঁতপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে পলাতক গুণধর স্বামী অভিযুক্ত রজব আলী। মৃতদেহ চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে মৃতার পরিবারের পক্ষ থেকে শুনুন। আমাদের ডিভোর্স চেয়েছিল। কে চেয়েছিল? ছেলেটা। হ্যাঁ, কেন? নিজে তো গেলে ভরসা করবো না, বিয়ের পার্টি চাল করতে চিঠিটা ধরেছে। ধরার পর
আবার থানা থেকে পুলিশ গেছে, যে বলে মেয়ে কোথায়, বলে মেয়ে ঘর সংসার করতে গেছে। বলে ভালো কথা, যে পুলিশ ওদের বাড়িতে এসছে, ছেলেটা ছিল না, কোথায় আসলো। দেওয়ার পর ওকে বললো যে আমার পিসকে ফোন করলে যখন, পিসি তখন বললো যে না বাবু ভয়ের কিছু কারণ নেই, তোমাকে এমনি জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করতে হবে তোমার চলে আসবে। তোমার ভালো ইয়ে হয়েছে, তাহলে তোমার মেয়েটা রাখবো না, তোমার মেয়েকে মেরে দেবো। তারপর বলে এরকম রাতে ও চলে আসছিল আমাদের এখানে। ঝগড়া হয়েছিল কি? আর না, ওখানে আর কিছু ঝগড়া হয়নি, মেয়েটা চলে আসছিল। মেয়েটা কোথায় চলে আসছিল? আমাদের বাড়িতে। মানে আপনার বাড়ি কোথায়? যেতে চলে আসছিল। উনি গেছি ওখানে, ওইখানটা ওকে ধরে নিয়ে গেছে, যে বাচ্চা দুটোকে অন্য একটা বন্ধুকে ঘরে পাঠিয়ে দিয়েছে। দিয়ে পর ওকে ওই ঠাকুরের একটা আশ্রম আছে, ওকে ওইখানে নিয়ে গিয়ে ওই 2-2:30টার সময় থেকে যে মাথায় লাঠি মেরে 2:30 মানে রাত্রির? হ্যাঁ, রোজ 4টের সময় 4 চাকা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ। কে পালিয়ে গেছে? সেটা মানে ওর স্বামী? হ্যাঁ। পারবো না, আমি কালকে দেখা করবো। বলছে ঠিক আছে তাই করবো। বলার পর মিটে গেছে ঝামেলা। কালকে রাত্রির 11টার সময় বোনকে ফোন করে বলে যে আমাকে যখন তো জেল খাটতে হবে, তোকে আমি মেরেই জেল খাটবো, বলে ফোনটা কেটে দেয়। তখন আমার বোন আমার মাকে ফোন করে বলে মা এই ব্যাপার। আমার মা তখন বলছে যে তাহলে এত রাতে তুই কী করবি, তাহলে মামার বাড়িতে তুই চলে আমার যেতে পাশেই গ্রামে যেতে বলে একটা জায়গা আছে, ওখানে মামার বাড়ি। দুটো বাচ্চাকে নিয়ে আর পাশে একটা মহিলাকে নিয়ে রাস্তা হেঁটে চলে আসে। আর রাস্তাতে বারবার আমাদের ফোন করতে থাকে, এত দূরে আসছি তোমরা আসো না। আমরা বলি যে এত রাতে তো আমরা যাবো কী করে, আমরা টোটোর ব্যবস্থা করছি। হাফ রাস্তা থেকে ওর স্বামী এসে ওকে ধরে ফেলে। ধরে ফেলার পর ওর একটা বন্ধুর সাথে দুটো বাচ্চাকে আর যে সাথে মহিলাটা ছিল ওকে নিয়ে বাড়ি পৌঁছে দেয়, আর আমার বোনকে নিয়ে বাড়ি পৌঁছায় না। তো ওই পাশের বাড়িতে মহিলাটা বারবার আমার মাকে ফোন করে বলছে যে দেখুন দিদি, এখনও পর্যন্ত কিন্তু তোমার মেয়েকে নিয়েও বাড়িতে ঢুকিনি। বলার পর আমরা তখন সিঙ্গুর পিএসকে আমরা ফোন করি যে স্যার এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। পিএস তখন সঙ্গে সঙ্গে এসছে বাড়িতে, এসে দেখেছে যে বাড়িতে নেই। সেই মহিলাটাকে ডাক করিয়েছে, সেই মহিলাটার থেকে জেনেছে, আমাদের থেকে নাম্বার নিয়েছে, ফোন করেছে, সুইচ অফ। আমার বোনের নাম্বারটা কন্টিনিউ রিং হয়েছে, ওরা ফোন করেনি। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএনসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএনসিএল নিউজে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে স্টুডেন্টস হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাউনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাউনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9002725891। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক
ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের স্বর্গীয় রবীন মুখার্জির স্মরণে ও সমীর মজুমদার মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির। অন্যদিকে বাঁশবেড়িয়া 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বীর শহীদদের উদ্দেশ্যে রক্তদান শিবির। প্রাক্তন বিধায়ক রবীন মুখার্জির স্মরণে স্বর্গীয় সমীর মজুমদার মঞ্চের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, ক্যাম্প ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, বৃক্ষরোপণ, গুণীজন সম্বর্ধনা ইত্যাদি নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হয়ে গেল। এদিন এখানে পতাকা উত্তোলন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ব্যক্তিত্বদের সম্বর্ধনা দেওয়া হয় ও সকল বিশিষ্ট ব্যক্তিরা রবীন মুখার্জির সমীর মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল নিবেদন করেন ও একে একে সকলে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ শাখা, বাঁশবেড়িয়ার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর সরস্বতী পাল, ঝন্টু বিশ্বাস সহ অন্যান্যরা। আমরা আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন বিধায়ক প্রয়াত রবীন মুখার্জির স্মরণে আমরা প্রতিবারের ন্যায় এবারেও 19তম রক্তদান শিবির, কৃতি ছাত্রদের সম্বর্ধনা, বৃক্ষরোপণ এবং চিকিৎসকদের সম্বর্ধনার আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করলেন আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় এবং আমাদের এই অনুষ্ঠানে পৌর প্রধান থেকে শুরু করে এবং কাউন্সিলররা থেকে শুরু করে জেলা এবং স্তরের শহরের বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমরা প্রতিবারের ন্যায় এবারে এই অনুষ্ঠান করছি। আমরা মানুষের সাথে, মানুষের পাশে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, সেই আদর্শ থেকে দীক্ষিত হয়ে আমরা এই অনুষ্ঠান করছি। আপনার নামটা? সঞ্জয় কুমার পাল, প্রাক্তন পৌর সদস্য। কতজন রক্ত দিল আজকে? রক্ত প্রায় 50 জন, এবারে আরো বাড়ছে। আর কৃতি ছাত্রছাত্রী আমাদের তো প্রেশারের জন্য জানেন আমাদের প্রচুর হয়েছিল, কিন্তু বহু মানুষ এই প্রেশারের জন্য ক্যান্সেল হয়েছে। আর 50 অতিক্রম করে বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ও ওই ওয়ার্ডের কাউন্সিলর সিআইসি রঞ্জিত সরকারের উদ্যোগে এবং কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালের সহযোগিতায় বীর শহীদ জওয়ানদের উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ত্রিবেণী নিরঞ্জন পল্লী সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে। এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় রক্তদান শিবির। পুরুষ মহিলা মিলিয়ে 50 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড কমিটি উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় আমাদের আজকে 24 আগস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি ট্রিটমেন্ট বডি চেক আপ ক্যাম্প আমাদের অনুষ্ঠিত হয়েছে। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এই শেষের দিকে, আমাদের ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্পও মোটামুটি শেষের দিকে, আর আমাদের মিনি বারে ফুটবল ম্যাচ সেটা আমাদের বিকেল থেকে শুরু হবে, সারা রাত্রিভাবে চলবে। কতজন ব্লাড দিল? ব্লাড 52 জন ব্লাড দিয়েছে। রাজেশ দেবনাথ ও অভিষেক গুপ্ত রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর কলুপুকুর নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। অন্যদিকে চন্দননগর 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের চাহিদার কথা মাথায় রেখে চন্দননগর কলুপুকুর কুমোরপাড়ার নেতাজি সুভাষ সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, চন্দননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা রায় এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভেন্দু মুখার্জি। উপস্থিত অতিথিদের আয়োজকদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিরা স্বেচ্ছায় রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। অতিথিরা কেন রক্তদানের প্রয়োজন আছে এই কথা বক্তব্যে তুলে ধরে বলেন। এছাড়াও সকল মানুষকে এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বানও জানান। প্রায় 50 জন এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে তাদের অমূল্য সম্পদ রক্ত দান করেন। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে কলুপুকুর নেতাজি সুভাষ সংঘের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আজ কলুপুকুর নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আজকে উৎসাহী যারা রক্তদানের ইচ্ছুক ব্যক্তি তারা আমাদের এখানে নাম লিখিয়েছেন। আমাদের
রক্তদান শুরুও হয়ে গেছে। আমরা এবার ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য মানুষের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের চন্দননগরের মহানাগরিক শ্রী রাম চক্রবর্তী মহাশয় এসেছিলেন ডেপুটি মেয়র শ্রী মুন্না আগরওয়াল ও আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের স্নিগ্ধা মুন্সি ম্যাডাম, স্নিগ্ধা রায় ম্যাডাম এসেছিলেন। তা আমরা এই অনুষ্ঠানটা এই নিয়ে দ্বিতীয়বার করলাম। আশা করছি যে আমরা পরের বছরও করতে পারবো। একটা রক্তদানের মাধ্যমে একজন যদি রক্ত দান করেন তাহলে 3 জনের উপকার করা যায়। যেমন রক্ত দিয়ে হয়, প্লেটলেট দিয়ে হয়, এছাড়া প্লাজমা দিয়ে হয়। তা একজন মানুষ 3 মাস পর পর রক্ত দিতে পারেন, তার মানে তিনি বছরে 4 বার রক্ত দিতে পারেন। তাহলে তিনি 12 জন ইচ্ছুক ব্যক্তিকে তার প্রাণ বাঁচাতে পারেন। এই রক্তদান মহাদান, এই রক্তদান আরো জনপ্রিয় হোক। আমাদের এই রক্তদান শিবিরে এবারে সামিল হয়েছেন মগরার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। চন্দননগর কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের এই সামাজিক কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান। এদিনের এই সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কাউন্সিলর শুভজিৎ সাউ ও চন্দননগরের প্রায় সমস্ত ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলররা। তাদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানকে আরো বর্ণময় করে তোলে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে সাধারণ মানুষ যথেষ্ট উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত দান করেন। এদিনের এই সামাজিক কর্মসূচিতে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে ফুল ও সম্মান সূচক উপহার তুলে দিয়ে উপস্থিত অতিথিরা কুর্নিশ জানান। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছাত্রছাত্রীদের হাতে বই, স্মারক ও ফুল দিয়ে সম্মানিত করা হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপস্থিত ব্যক্তিত্বরা। পরে এদিনের এই সামাজিক অনুষ্ঠান সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আমাদের 12 নম্বর প্রতি বছরই করে থাকি। আমরা এই বছর তার ন্যায় করেছি। বিকল্প তাই জন্য আমরা ছোট ছোট বিভিন্ন আমরা সবাই সবসময় জানি মমতা ব্যানার্জি সর্বদাই মানুষের পাশে আছেন, সাথে আছেন এবং আমরা তার সৈনিক হিসেবে সর্বদা চেষ্টা করি মানুষের পাশে থাকার। আমার পুরো ওয়ার্ডে, বিভিন্ন ওয়ার্ডে এবং চন্দননগরের আশেপাশে চন্দননগর হসপিটাল থেকে এবং এর সাথে আমরা কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা জানাচ্ছি এবং এর সাথে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পও করেছি এবং সেখানে মানুষ বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে পারছেন এবং তার সাথে ফ্রি ওষুধও দেওয়া হচ্ছে এবং ব্লাডও তারা কালেক্ট করে নিয়ে আসছে, পরে ব্লাড টেস্ট করে তার রিপোর্টও তাদের দেওয়া হবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LNCL নিউজ। স্টুডেন্ট হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে স্টুডেন্টস হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে উৎসব নামাঙ্কিত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া হেলথ হোম সংলগ্ন একটি বেসরকারি কলেজে। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে 500রও বেশি প্রতিযোগী 2025-এর এই সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য, সহজ সঙ্গীত আবৃত্তি, বসে আঁকো, প্রবন্ধ, ছোট গল্প লেখা ছাড়াও কবাডি ও খোখো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে তাদের সেরা পারফর্ম তুলে ধরেন। পরে স্টুডেন্টস হেলথ হোমের আয়োজনে উৎসব নামাঙ্কিত এই প্রতিযোগিতা সম্পর্কে নর্থ হুগলি আঞ্চলিক কমিটির সম্পাদক সুদীপ তরফদার কি জানাচ্ছেন শুনুন। স্টুডেন্টস হেলথ হোম গোটা রাজ্য জুড়েই উৎসব নাম দিয়ে প্রতি বছর সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা করে। আমাদের নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্র আজকের প্রতিযোগিতাটা হচ্ছে। এখানে সাংস্কৃতিক বিভাগে 400রও বেশি এবং ক্রীড়া বিভাগে 100রও বেশি ছেলেমেয়ে অংশ নিচ্ছে। আজকে এখানে সাংস্কৃতিকের সঙ্গে সঙ্গে কবাডি এবং খোখো খেলাটা হবে। যোগাসনটা আগামী 26 তারিখে হবে। তো এবছরে সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষের সূচনা হচ্ছে। সেই উপলক্ষে এই গোটা উৎসবটাই সুকান্ত ভট্টাচার্যের নামে উৎসর্গ করা হয়েছে। এছাড়াও সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে আমাদের স্টুডেন্টস হেলথ হোম গোটা রাজ্য জুড়ে অসংখ্য 100টা রক্তদান শিবির করা, 100 জন ছাত্রছাত্রীকে বিনা পয়সায় শল্য চিকিৎসা করা
এবং এই ধরনের, এবং ওই যে রানারকে স্মরণে রেখে এখন যে গিগ যে ইয়ে আছে, ওয়ার্কার আছে, তাদের মুখগহ্বরে পরীক্ষা এবং তাদের বক্ষ পরীক্ষা ইত্যাদি নানা কর্মসূচি গ্রহণ করেছে। এদিনের এই সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন ডাক্তার প্রণব ঘোষ। তিনি বিভিন্ন প্রতিযোগিতার জায়গা ঘুরে দেখেন এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন। এই উন্নত প্রযুক্তির যুগে ছাত্রছাত্রী থেকে যুব সমাজকে যেভাবে মুনাফা বাড়ানোর লক্ষ্যে বহুজাতিক সংস্থাগুলো বিজ্ঞাপনের মোড়কে ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করার চেষ্টা চালাচ্ছে, সেই কথা উল্লেখ করে বিজ্ঞাপনে না ভুলে ভালো মন্দ বুঝে অভিজ্ঞদের সঠিক পরামর্শ নিয়ে চলার অনুরোধ জানিয়ে কি বলছেন ডাক্তার প্রণব ঘোষ, শুনুন। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই এইচটিসি কলেজের প্রাঙ্গণেতে আমাদের নর্থ হুগলি আঞ্চলিক যে কেন্দ্র স্টুডেন্ট সেলটমে তাদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তা আমাদের এই কেন্দ্রের যিনি সম্পাদক তিনি বললেন, আমরা একটি বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে চাইছি যে বর্তমানে যে বাজার অর্থনীতি এবং বাজারের ডিমান্ড অনুযায়ী ছোট ছোট ছেলে মেয়ে এবং মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে মুনাফা বাড়াবার জন্য। বিভিন্ন কর্পোরেট যা করছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রথাগত জ্ঞান অর্জনের যে মাধ্যমগুলো ছিল, অর্থাৎ বই পড়া, সেই জিনিসটা আস্তে আস্তে সেই অভ্যাসটা থেকে তাদের বার করে দেওয়া হচ্ছে, সরিয়ে নেওয়া হচ্ছে। সরিয়ে নিয়ে তাদের মোবাইলের দিকে টানা হচ্ছে এবং বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তাদের ছোট ছোট মনের মধ্যে তাদের বিকৃত রুচি এবং তাদের সেই রুচি অনুযায়ী তারা এমন দিকে চলে যাচ্ছে যেটা একটা সুস্থ সংস্কৃতির পরিপন্থী হচ্ছে। আমরা আজকে সুকান্ত ভট্টাচার্য আমরা সকলেই জানি, তাকে চিনি, তার লেখা পড়েছি। নুপুর রায় প্রিয়াসাপালের রিপোর্ট, LMCL নিউজ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানোর যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9টা, দুপুর 1:30। নমস্কার।